মাননীয় স্পিকার, হাসনাতের পর দ্বিতীয় অধিবেশনেই তাণ্ডব চালালেন নাহিদ ইসলাম। এখন তো আর রাজাকারদেরকে রাজাকার বলা যাবে না, তাদেরকে এখন শহীদ বলতে হবে। তবে কি এখন রাজাকারদের শহীদ বলা হবে? দুয়ে দিয়ে একই বললেন তারেক। বিরোধী দল জামায়াত নয়, জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছেন এনসিপি, একই বললেন সামান্তা শারমিন। যদি রাষ্ট্রপতিকে না মানত আগে কেন শপথ গ্রহণ করলো? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রথম সংসদ অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে তাণ্ডব চালালেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, নাহিদ ইসলাম যখন কথা বলতে শুরু করেন তখন সংসদের সবাই তার দিকে তাকিয়ে রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ছাড় দিয়ে কথা বলেননি, সম্পূর্ণ ডরভয়হীনভাবে তার বক্তব্য প্রকাশ করেছেন। তবে তিনি দ্বিতীয় দিনেও কি বললেন সংসদে, চলুন বিস্তারিত জেনে নেই ভিডিওতে। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদী, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। আমরা ওসমান হাদী ভাইকে স্মরণ করছি। শহীদ আবরার ফাহাদ ও শহীদ আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। মাননীয় স্পিকার, বন্ধুদের প্রতি আমার সবটুকু আবেগ শ্রদ্ধা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সাথে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই বোনদের প্রতি আমার সবটুকু আবেগ শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকগণ ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের নারী সমাজ, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও নির্যাতিত হয়েছে। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন ইসলামপন্থী ও বামপন্থী ছাত্রকর্মীদের যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মাননীয় স্পিকার, 24 মানে কেবল 24 না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি 47-এর আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সকল জাতীয় শহীদকে। এ সকল ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদী বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কিশোরদের অকুতভয় সাহসকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদী, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। আমরা ওসমান হাদী ভাইকে স্মরণ করছি। শহীদ আবরার ফাহাদ ও শহীদ এখন তো আর রাজাকারদেরকে রাজাকার বলা যাবে না, তাদেরকে এখন শহীদ বলতে হবে। এখন গণহত্যাকারী, ধর্ষক, এদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া মানুষগুলো শহীদ হয়ে গেছে। সংসদে দাঁড়িয়ে এটিএম আজহার, যিনি রংপুর অঞ্চলে আলবদরের প্রধান ছিলেন, তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একগুচ্ছ দেশ বিরোধী মানুষকে, গণহত্যাকারীকে শহীদ বলে বলল। এবং দুঃখজনক, সেখানে বিএনপির লোকজন ছিল, অনেক বাম নেতাও ছিল, তারা কেউ আপত্তি করেনি, হয়তোবা মবের ভয়ে আপত্তি করেনি। তো এটা বিষয় যে জামাত রাষ্ট্রপতির ভাষণ বা এনসিপি রাষ্ট্রপতির ভাষণের সময় চিল্লাচিল্লি করতে পারলো, কিন্তু যখন রাজাকারদেরকে শহীদ বলা হলো তখন বিএনপি একটু টু শব্দ করলো না এবং এটা মাইনে নিল। এই মাইনে নেওয়াটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে এবং এটা ব্যথার একটা ছিল যে আমাদেরকে তাহলে এখন রাজাকারদেরকে শহীদ বলতে হবে কিনা। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় এখানে সংযুক্ত আছে। ওই সময়টাতে যখন জাতীয় সঙ্গীত বাজানো হলো তখন পুরা সংসদ দাঁড়িয়ে গেল, কিন্তু জামাত আবার দ্বিধা বিভক্ত ছিল, একটা অংশ দাঁড়ায় একটা অংশ বসে, টম এন্ড জেরির মতো। মানে কে দাঁড়াবে কে বসবে তারা কনফিউজ ছিল। তাদের মধ্যে এইটুকু নৈতিকতা বোধ তৈরি হয়নি যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমাদের দেশের সঙ্গীত, এটার প্রতি যে মায়া সম্মান কিছু নাই, হইচই করতেছে একদল, মানে হুক্কা হওয়া শিয়ালের মতো। এনসিপি এখন বিরোধী দল, জামাত কোনো বিরোধী দল না। যে মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি। জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি। বিএনপি যখন কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক কিংবা
অবজারভেশন যাই বলেন এগুলো করছে এনসিপি। জামায়াত যা বলছে এটা মূলত এনসিপি লিড দিচ্ছে আর তারা সেটা ফলো করছে। 12 মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন দাবি করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিতর্ক। এই ইস্যুতে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে জামায়াত এনসিপি জোট বলছে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন না, অন্যদিকে বিএনপি বলছে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এক্ষেত্রে জামায়াতের অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে সামান্তা শারমিন বলেন, এখানে জামায়াত কিছু বলছে বলে তো আমি দেখি নাই, কথা বলেছে তো এনসিপি। আমি বারবার বলার চেষ্টা করছি এনসিপি এখন বিরোধী দল, জামায়াত এখন আর বিরোধী দল না। এনসিপি ও জামায়াত মিলে বিরোধী দল গঠিত হয়েছে। সামান্তার এমন মন্তব্যের পর এ সময় টক শোতে উপস্থাপক প্রশ্ন করেন, তাহলে কি জামায়াত কথা বলছে না? জবাবে সামান্তা বলেন, জামায়াত যে কথাগুলো বলছে সেগুলোর নেতৃত্ব দিচ্ছে এনসিপি। তিনি আরো বলেন, ভোটের ফলাফল দেখলেও এর প্রমাণ পাওয়া যাবে। দেখেন না, জামায়াত তাদের ইতিহাসে কোনোদিন এত ভোট পায়নি, কিন্তু এবার পেয়েছে। আর এর কারণ এনসিপি। এনসিপি না থাকলে এমনটা সম্ভব হতো না, এত আসনও তারা পেত না যদি এনসিপি এই জোটে না থাকতো। আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তারা যেন ভালোভাবে বিরোধী দলের রাজনীতিটা বুঝতে শিখে, এটাই আমরা চাই। গণতান্ত্রিক পদ্ধতিতে একটি দায়িত্বশীল বিরোধী দল হওয়া গুরুত্বপূর্ণ। এদিকে সামান্তার এমন মন্তব্যের পর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির আজ এক টক শোতে হাজির হয়ে সামান্তা শারমিনকে এনসিপি থেকে বহিষ্কারের দাবি জানান। তিনি বলেন, সামান্তা যে কথাগুলো বলেছে এর কারণে ওকে ইমিডিয়েটলি শোকজ করে বহিষ্কার করা উচিত। তিনি আরো বলেন, এনসিপি যদি এতই পারে তাহলে গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হলো কেন? সামান্তা মূলত কোনো না কোনো এজেন্সির হয়ে কথা বলছে, সে আততায়ী, সুতরাং দ্রুত তাকে বহিষ্কার করা উচিত। প্রথম অধিবেশনে তাদের কাছে জাতি এটা প্রত্যাশা করে না। রাষ্ট্রপতিকে তারা না মানতো, তারা এই রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ গ্রহণ করতো না, উপদেষ্টা হইতো না, ওয়াকআউট করে বেরিয়ে আসছে। আসলে এই ধরনের কোনো কিছু আমরা সাধারণ জনগণ আশা করি না। এই প্রথম অধিবেশনে যে জামাত এনসিপি যে ওয়াকআউট করলো, এটা তো আসলে সাধারণ আগে থেকেই এটা চলে আসতেছে। যে কোনো বিষয়ে এটা ওয়াকআউট করতে পারে যে কোনো ব্যক্তি, যারা সংসদে বসে তারা ওয়াকআউট করতে পারে, এটা তাদের মৌলিক অধিকার আছে। কিন্তু তারা যেভাবে বলতেছে এটা তো আসলে ঠিক না। তারা যদি এই রাষ্ট্রপতিকে না মানতো তাহলে তারা আগে শপথ গ্রহণ করতো না, তাদের এটা বিচার বিবেচনা করতে দেখতে হতো। তারাই তো রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে উপদেষ্টা হয়েছে, অনেকে অনেক এই পর্যায়েও ছিল। এখন এটার বিষয়ে আসলে আমার সাধারণ পাবলিক হিসেবে আর কি আর বলবো। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।